আমি মোহাম্মদ ইমামুল হোসেন। আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কপোতাক্ষ নদ কবিতাটি পড়াবো। একটি কবিতা, প্রত্যেকটা জিনিসেরই একজন স্রষ্টা থাকে। আমরা কপোতাক্ষ নদ পড়ার আগে কপোতাক্ষ নদের কবি, বাংলা সাহিত্যের অমর শিল্পী মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছুটা জানা প্রয়োজন। মাইকেল মধুসূদন দত্ত এমনই একজন কবি যিনি বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারার প্রবর্তক। সনেট বা চতুর্দশপদী কবিতা, এর আগে কখনো ইংরেজিতে সনেট রচিত হয়েছে। ইংরেজিতে সনেট লিখেছেন শেক্সপিয়র এবং পেত্রাক, এবং আমাদের যে সমস্ত কবিরা সনেট রচনা করেছেন বেশিরভাগ ক্ষেত্রে পেত্রাকীয় সনেট রীতি অনুসরণ করে রচনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত সম্পূর্ণ একটি ভিন্ন গণ্ডিতে চতুর্দশপদী কবিতাকে নিয়ে গেছেন, এবং উনি 14 চরণ 14 মাত্রা বিশিষ্ট কবিতাকে চতুর্দশপদী কবিতা হিসাবে আখ্যা দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, এবং ঠিক শিক্ষার্থীদের মনে রাখার জন্য অত্যন্ত সুন্দরভাবে বলছি, 24কে উল্টালে হয় 42। ঠিক 1842 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য শিক্ষায় অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য নিজের ধর্মকে পরিবর্তন করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে যান, এবং সেখানে যাওয়ার পরে মাইকেল মধুসূদন দত্তের স্বদেশের প্রতি, স্বভাষার প্রতি একটি গভীর মমত্ববোধ আমরা লক্ষ্য করি। প্রথমে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে একটি কবিতা লিখলেন, ক্যাপিটিভ লেডি। তৎকালীন ইংরেজ প্রখ্যাত কবি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মাইকেল টলস্টয়, এরা তখন ফ্রান্সের খুব নামকরা কবি। ইংরেজরা অত্যন্ত সভ্য জাতি, ওদের সমালোচনা অনেক সময় হয় সৃষ্টিশিল্পের ওনার উৎস। ঠিক মাইকেল মধুসূদন দত্তের সমালোচনা করলেন, ইংরেজিকে বাংলায় করলে যা দাঁড়ায়, কবি আপনার কবিতা অনেক হৃদয়গ্রাহী, মনস্পর্শী, আকর্ষণীয় ও মনোমুগ্ধকর, তবে আমাদের কাছে মনে হয় আপনার কবিতায় কিসের জানি ঘাটতি রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত নিজের ভুল বুঝতে পারলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি রচনা করলেন বঙ্গভূমির প্রতি কবিতাটি, যেটি 8ম শ্রেণীতে পাঠ্য আছে। তো মাইকেল মধুসূদন সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমরা মূল পাঠে চলে আসব, যে কারণে কবি সম্পর্কে আমাদের যতটুকু জ্ঞান জানা দরকার আমরা অতটুকুই জ্ঞান দিচ্ছি। কপোতাক্ষ নদ কবিতাটা কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে যাওয়ার পরে কবির দেশের প্রতি, গ্রামের নদীর প্রতি গভীর মমত্বের বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করি। কবি ভুলক্রমে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেতেন। আমি চারটা চরণ বলছি, চরণ ঠিক বাংলা অনুবাদ করতেছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে। সতত মানি সর্বদা, হে নদ মানি কপোতাক্ষ, তোমাকে আমার সুদূরে বসে মনে পড়ে এবং সবসময় তোমার কথা ভাবি। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তবে কলকলে, জুড়াই এ কানামি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি মানি ভুল করে, কবি ভুল করে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন। কোথায় বসে? ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। আমরা খুলনা শহরে অবস্থান করে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাই না, কিন্তু কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন। কি কারণে? মোহমুগ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে, মায়া মন্ত্র বলে, নদীর প্রতি তার গভীর মমত্ববোধের বহিঃপ্রকাশ। সে ভুল করে কপোতাক্ষ নদের, এই কপোতাক্ষ নদকে চতুর্দশপদী কবিতাকে 2টি স্তবকে বিভক্ত করা হয়েছে। আমি প্রথম 8 চরণ বললাম, এই 8 চরণকে বলে অষ্টক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা। মাইকেল মধুসূদন দত্তের ভিতরে কপোতাক্ষকে কেন্দ্র করে যে ভাব বিগলিত হয়েছে, যে ভাব প্রকাশ পেয়েছে, সেটি 8 চরণে প্রকাশ পেয়েছে। দুগ্ধ শতরূপী তুমি, জুড়াই এ কানামি ভ্রান্তির ছলনে,
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। মূল ভাবার্থ, কবি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন নদ নদীর পানি পান করেছেন। প্রতিটি নদ নদীর পানি কবিকে যেভাবে তৃষ্ণা মিটিয়েছেন, কবির মনের জ্বালা মিটিয়েছেন, কিন্তু কপোতাক্ষ নদের পানিকে কবি বিশেষভাবে স্থান দিয়েছেন। কপোতাক্ষ নদের পানিকে কবি মায়ের দুধের সাথে তুলনা করে বলেছেন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। একটি লেখক, একজন স্রষ্টা, যার ভিতরে গভীর দেশপ্রেম থাকলে নিজ দেশের একটি নদীকে মায়ের সাথে তুলনা করতে পারে। মাইকেল মধুসূদন দত্ত ছিল তেমনই একজন কবি, যার বহিঃপ্রকাশ ঘটেছে প্রথম 8 চরণে। এরপরে ষষ্ঠক, শেষের 6 চরণ। এই শেষের 6 চরণের বৈশিষ্ট্য হল ভাবের পরিণতি। কবির ভিতরে যে ভাবটা জেগেছিল, সেই ভাবটার পরিণতি কী হবে, এবং পরিণতি সত্যিই ভয়াবহ এবং মর্মান্তিক। মাইকেল মধুসূদন দত্ত শেষ জীবন কেটেছে অত্যন্ত অর্ধাহারে, অনাহারে, কষ্ট করে। খুব শৌখিন মানুষ ছিলেন, বিলাসী মানুষ ছিলেন। শেষ জীবনে তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন, এবং শেষ জীবন সত্যি অত্যন্ত ভয়াবহ এবং কষ্টকর। এবং কখনো মাইকেল মধুসূদন দত্ত আর কখনো তার নিজের গ্রামে সাগরদাড়িতে ফিরে আসেনি। আর কি হবে দেখা যতদিনই যাবে, আর কি আমার সাথে কপোতাক্ষের দেখা হবে, আর কি হবে দেখা যতদিনই যাবে, প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। প্রত্যেকটা নদীর শেষ গন্তব্যস্থল সাগরে। কবি বলতে চাচ্ছে, নদী যখন সাগরে সমর্পণ করে, তখন নদী সাগরকে ট্যাক্স দিচ্ছে, কর দিচ্ছে, রাজস্ব দিচ্ছে। এখানে নদী হলো প্রজা, সাগর হলো রাজা। আর কি হবে দেখা যতদিনই যাবে, প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। আমি যেভাবে, কবি কপোতাক্ষ নদ বলছেন, আমি যেভাবে কপোতাক্ষ নদকে আমার স্মৃতির মণিকুঠায় স্থান দিয়েছি, কপোতাক্ষ নদ যেন ঠিক একইভাবে আমাকে ঠাঁই দেয়, আমাকে ভুলে না যায়। একটা নদীর প্রতি, যে নদী কথা বলতে পারে না, যে নদীর অনুভব ক্ষমতা নেই, সুদূর ফ্রান্সে বসে পৃথিবীর অনেক সুন্দর সুন্দর নদী, সিন নদী, টেমস নদী, সেগুলির তীরে কবি সুন্দরভাবে বিচরণ করেছেন, কিন্তু কখনো তার মন থেকে সাগরদাড়ির স্মৃতি মুছে যায়নি। যে কারণেই কপোতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের একটি অমর সৃষ্টি। এবং শিক্ষার্থীরা এই কবিতাটি পাঠের মাধ্যমে তারা পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুক, নিজ দেশের প্রতি তাদের গভীর মমত্ববোধ, ভালোবাসা যেন আজীবন থাকে। নিজের মায়ের প্রতি যেন গভীর ভালোবাসা আজীবন থাকে। মাকে যেমন সন্তান ভুলতে পারে না, তেমনি নিজের গ্রামকে, নিজের শিকড়কে, নিজের অস্তিত্বকে কখনো ভোলা যায় না। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতার মাধ্যমে আমাদের সেই শিক্ষাই দিতে চেয়েছেন, আমরা কখনো আমাদের শিকড়কে অস্বীকার করব না। আমরা যত ভালো অবস্থানেই থাকি, যত ভালো পরিবেশেই থাকি, আমার শিকড়, আমার গ্রাম, আমার গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদী, এগুলি সবই আমার নারীর বন্ধন। আমার এই বন্ধনকে অস্বীকার করলে আমার অস্তিত্বকে অস্বীকার করা হবে, আমার দেশের প্রতি মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটবে না। তাই আমরা আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসব, যেভাবে মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে বসেও তার দেশের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করেছেন। সেই ভালোবাসা আমাদের ভিতরে আজীবন অটুট থাকবে। এই ভালোবাসা রেখেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।